ধানসিঁড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গল্প পাঠের অনুষ্ঠানে আজ শোনাব শেষেন্দু মুখোপাধ্যায়ের গল্প তোমার উদ্দেশ্যে। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। ইন সার্চ অফ ইউ, ইন সার্চ অফ ইউ। ওইখানে তুমি থাকো, ওই সাদা বাড়িটায় যার চূড়ায় শ্বেত পাথরের পরীটাকে বহু দূর থেকে দেখা যায়। নির্জন তোমাদের ব্যালকনি, বড় বড় জানলায় ভারী পর্দা ঝুলছে। দেয়ালে লাগানো এয়ার কুলার, মসৃণ সবুজ লনে বুড়ো একটা স্প্যানিয়েল কুকুর ঘুমিয়ে আছে। পরিষ্কার বোঝা যায় এসব এক পুরুষের ব্যাপার নয়। জন্মের পর থেকেই তুমি দেখেছ খিলান গম্বুজ, বড় ঘর, ছাদের উপর ডানা মেলে দেয়া পরী, যা কেবলই উড়ে যেতে চায়, যায় না। বিকেলের রাস্তায় কচিত চোখে পড়ে কালো যুবতী আয়া মন্থর পায় ট্রাম ঠেলে নিয়ে চলেছে। কদাচিৎ দু একজন ভবঘুরে লক্ষ্যহীন চোখ চেয়ে হেঁটে যায়। বড় সুন্দর অভিজাত নিস্তব্ধতা তোমাদের। তাই যদিও আমার পথে পড়ে না, তবু আমি মাঝে মাঝে তোমাদের এই নির্জন পাড়ায় রাস্তা দিয়ে ঘুরপথে যাই। আজ দেখলাম তোমাকে, তুমি একা হেঁটে যাচ্ছিলে। যখন কচিৎ কখনো তুমি এরকম হেঁটে যাও, তখনও বলতে কি তোমার সঙ্গে এক সমতলে আমার দেখা হয়, আজ যেমন। নইলে মাঝে মাঝে তোমাকে দেখি তোমাদের মভ রঙের মোটর গাড়িতে হু হু করে চলে যাও। তোমাদের পুরনো মোটর গাড়িটার কোনো গোলমাল ছিল কি আজ? কিংবা নিকেলের চশমা চোখে তোমাদের সেই বুড়ো ড্রাইভারটার? অনেক দিন দেখা হয়নি। দেখলুম এই শীতকালে তুমি বেশ কৃশ হয়ে গেছো। সাদা শাড়ি পরেছিলে, তবু কচি সন্ন্যাসিনীর মতো দেখাচ্ছিল তোমাকে। সুন্দর অভ্যেস তোমার। শাড়ির আঁচল ডান ধার দিয়ে ঘুরিয়ে এনে সমস্ত শরীর ঢেকে দাও, মুখ নিচু করে হাঁটো, যেন কিছু খুঁজতে খুঁজতে চলেছ। নাকি পাছে কারো চোখে চোখ পড়ে যায়, সেই ভয়ই তোমার এই সতর্কতা? ওরকম মুখ নিচু করে যাও বলেই বোধহয় তুমি কোনোদিন লক্ষ্য করনি আমায়, আজকেও না। মোড়ের মাথায় রঙ্গন গাছের ছায়ায় যে লাল ডাকবাক্সটা আছে, তুমি সেটা পেরিয়ে গিয়ে বাঁক নিলে। তোমাকে আর দেখা গেল না। এত কাছ দিয়ে গেলে যে বোধহয় তোমার আঁচলের বাতাস আমার গায়ে লেগেছিল। ইচ্ছে হয়েছিল একটুক্ষণের জন্যেই তোমার পিছু নিলুম না। কেননা ফাঁকা রাস্তার মোড় থেকে বেটে মোটা সোটা কালো টুপি পরা লাল বাক্সটা স্থির গম্ভীরভাবে আমার দিকে চেয়েছিল। মনে হচ্ছিল তোমার পিছু নিতে গেলেই সে গট গট করে হেঁটে এসে আমার পথ আটকাবে। একটু আগে আমি ওই মোড় পেরিয়ে এলুম। বাঁক ছাড়িয়ে কিছু দূর এক গাড়ি বারান্দার তলায় দেখলুম জটলা করছে পাড়ার বখাটে ছেলেরা। বড় রাস্তাতেও রয়েছে নির্বোধ পুরুষের ভিড়। একা এইভাবে কোথায় যাচ্ছিলে তুমি? আমার কাছ থেকে তুমি যত দূরে আছো, সুরক্ষিত আছো। অনেকের কাছ থেকে কিন্তু তুমি তত দূরে নও। আমি তাই অনেকক্ষণ ভাবলুম তুমি ঠিকঠাক চলে যেতে পেরেছিলে কি না। তোমাদের পাড়া ছাড়িয়ে বড় রাস্তায় পা দিতেই কয়েকটা ভিখিরির ছেলে মেয়ে আমাকে ঘিরে ধরল।
রুক্ষ চুল, করুণ চোখ, কৃষ্ণ চেহারা। লক্ষ্য করলুম একটি ছেলের মাথায় ঠোঙ্গায় মুকুট, একটি মেয়ের গলায় শুকনো গাঁদা ফুলের মালা। কাছেই ফুটপাতের কোথাও বসে এতক্ষণ বর বউ খেলেছিল বোধহয়। কিছু সময় তারা আমার পিছু নিল, দাও না, দাও না। উল্টো দিক থেকে ধীর গতিতে হেঁটে আসছিল একজন পুলিশ। কাছাকাছি হতে হঠাৎ কি ভেবে সে তার হাতের ব্যাটনটা দুলিয়ে বলল, ভাগ। বাচ্চাগুলো পালিয়ে গেলে সে একবার আমার দিকে চেয়ে একটু তৃপ্তির হাসি হাসলো। আমিও হাসলুম। বাচ্চাগুলো দূর থেকে চেঁচিয়ে বোধহয় আমাকেই বলছিল, ভাগ ভাগ। রাত 9:15টায় সোমেনের পড়ার ঘরের পাশেই হল ঘর থেকে ওদের পুরনো প্রকাণ্ড দেয়াল ঘড়িটায় পিয়ানো টুংটাং বেজে উঠল। আমি দাঁড়িয়ে হাই তুললাম। সোমেন তার বইপত্র গুছিয়ে রাখছিল। চলে আসছিলুম। সোমেন ডাকল, মাস্টার মশাই। বলো। কাল সবাই বরানগর যাচ্ছি, মাসিমার বাড়ি। পড়ব না। আচ্ছা। আর মাস্টার মশাই, বলে ও লাজুক মুখে একটু হাসলো। কি হলো? কথা না বলেও ও ইঙ্গিতে হল ঘরের দরজাটা দেখিয়ে দিল। হলঘর পেরিয়ে ওদের অন্দরমহল। আজ হলঘরটা অন্ধকার, মাঝে মাঝে অন্ধকার থাকে। বললুম, তুমি না SOPCতে বক্সিং করো, একটা অন্ধকার হলঘর পার হতে পারো না? বলতে বলতে কাঁধে হাত রাখলুম। কিছুদিন আগে বইতে হওয়ায় ওর মাথার চুল এখনো ছোট ছোট, আর দণ্ডিঘরের ব্রহ্মচর্যের আভা এখনো ওর সমস্ত শরীরে ফুটে আছে। এই ঘরে তোমার দাদু মারা গিয়েছিলেন না? বেঁচে থাকতে যিনি তোমাকে অত ভালোবাসতেন, মরার পর তিনি কি তোমাকে ভয় দেখাতে আসবেন? শুনে সামান্য শিউরে উঠল সোমেন। আমি ওর মাথায় হাত রাখলুম। কখনো যখন হোম টাস্কের খাতার দিকে ঝুঁকে থাকা ওর মনোযোগী মুখে টেবিল বাতির সবুজ ঢাকনার আলো এসে পড়ে, কিংবা যখন কখনো ভুলে যাওয়া পড়া মনে করার চেষ্টা ও দাঁতের ঠোঁট চেপে হাত মুঠো করে অসহায় চোখে টালমাটাল তাকায়, তখন আমার কখনো কখনো মনে হয় এই সুন্দর পবিত্র ছেলেটি আমার। এই আমার ছেলে সোমেন, যার হাতে রাজ্যপাঠ দিয়ে খুব শিগগিরই একদিন আমি বানপ্রস্থে যাব। আমি হলঘরের দরজার কাছে দাঁড়ালুম। সোমেন এক ছুটে অন্ধকার হলঘর পার হয়ে গেল। আমাদের বাসার সদর দরজার ছিটকিনিটা বাইরে থেকেই খোলা যায়। প্রথমে দরজাটা টেনে বন্ধ করো, তারপর ডান দিকের পাল্লাটা আস্তে চেপে ধরো। খুব অল্প একটু ফাঁক হবে। সেই ফাঁকেই সাবধানে ঢুকিয়ে দাও বাঁ হাতের আঙ্গুল। এইবার আঙুলটা ডান দিকে বেঁকিয়ে দিলেই তুমি ছিটকিনির মুখটা নাগালে পাবে। সেটা উপরে তুলে ঘোরাও, তারপর ছেড়ে দাও। ঠক করে ছিটকিনি খুলে যাবে। রাত 10:30টায় কৌশলে সদরের ছিটকিনি খুলে অন্ধকার প্যাসেজ পার হয়ে আমি ঘরে ঢুকলাম। বাতি জ্বলছে। মার বিছানায় মশারি ফেলা। মার জেগে থাকার কোনো শব্দ শোনা যায় না। রান্নাঘরে আমার ভাতের ঢাকনা খুলে বেড়ালে মাছ খেয়ে গেছে, মা টেরও পায়নি। আজকাল বড় সহজেই ঘুমিয়ে পড়ে মা। বয়স হচ্ছে। কথা বলতে বলতেও হঠাৎ বুকের উপর ঝুঁকে নেমে আসে মাথা। খেয়াল হতে চমকে জেগে উঠে জিজ্ঞেস করে, কি বলছিলাম যেন?
আমি হেসে বলি, কিছু না মা, কিছু না। রান্নাঘরের জানালার একটি শার্সি ভাঙা, মেঝের উপর ফোঁটা ফোঁটা ঝোল, আর তার সঙ্গে এখানে ওখানে বেড়ালের পায়ের ছাপ ভাঙা শার্সিওয়ালা জানলাটা পর্যন্ত গেছে। ভাতের পাশে কালচে আর মেরুন রঙের দুটো তরকারি, আতল ভাঙা কাপে হলুদ ডাল, আর রাতে ঠান্ডা এই খাবারের দিকে চেয়ে মনে হয় মুখে দিলে বড় বিস্বাদ লাগবে। খেয়ে ঘরে এসে সিগারেট ধরাবো, মা ঘুমের মধ্যেই ও শব্দ করে পাশ ফেলল। কে? আমি। মা চোখের শব্দ করে উঠে বসল। দেখ তো, একটা চিঠি এসেছে বিকেলে, চোখে ভালো দেখি না। দেখ তো, কর্তার চিঠি মনে হয়। মশারির ভেতর থেকে হাত বের করে মা আমার হাতে চিঠি দিল। জোরে পড়। কালচে রঙের পাকিস্তানি পোস্ট কার্ডের উপরে ইংরেজিতে লেখা কালি, তার নিচে পাঠ, পর কল্যাণ বরেশু, বাবা রম, ইতিপূর্বে তোমার নিকট কার্ডে পত্র দিয়াছি, তাহা পাইয়াছ কিনা জানাইও। তোমাদের চিঠি না পাইলে চাঞ্চল্য ও চিন্তা অত্যন্ত বাড়িয়া যায়। তখনই অসুখ অশান্তি দেখা দেয়। সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হইয়া যায়। চোখে ভালো রূপ দেখিতে পারি না বলিয়া নানারূপ জ্বালা যন্ত্রণা ভোগ করিতেছি। বর্তমান অবস্থা ব্যবস্থা দৃষ্টে প্রতীয়মান হয়, তাড়াতাড়ি কোনো কিছু না হইলে অবস্থা ক্রমশ জটিল ও সংকটাপন্ন হইবে। তোমার কাগজাত কাকা আসিলে অবশ্য খবর পাওয়া যাইত, অনিলের সহিত যোগাযোগ করিও। ওই সঙ্গে কলিকাতা পাকিস্তানে হাইকমিশন বরাবর দরখাস্ত দিয়া তাহাতে অনুমতি পাইবার ব্যাপারে রিকমেন্ড রিকমেন্ড করাইয়া পাঠাইতে পারিলে সর্বাপেক্ষা ভালো হয়। কারণ এখানকার ডিআইজি হইতে পাওয়া অত্যন্ত কষ্টকর ও দুষ্প্রাপ্য জানিবা। বলিয়াছিলাম, বরং মুসলমান হইব, তবু ভিটা ছাড়িব না। অসুখে অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছি। তোমরা নিকটে না থাকায় অত্যন্ত অসহায় ও দুর্বল বোধ করি। মাইগ্রেশন সার্টিফিকেট পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। রেকমেন্ড থাকিলে কাজের সুবিধা হইবে। দেরি হইলে আরো বৃদ্ধ ও অশক্ত হইয়া পড়িব। তোমাদের সহিত আর দেখা হইবে না। হিন্দুস্থানে মরিতে চাহি। তোমার গোড়া কাকিমার মাথার কিছু বিকৃতি দেখা দিয়াছে। আজ 4-5 মাস যাবৎ নানা রূপ চিকিৎসা চলিতেছে। সোনারপুরে আমাদের যে জমি, তাহাতে অন্তত 2খানি 2 চালা তোলার চেষ্টা করিও। বর্তমান যে দুঃসময় দেখা দিয়েছে, তাহাতে মিতব্যয় না হইলে নিরুপায় হইব। সাবধানে থাকিও ও মঙ্গল জানাইও। অন্যান্য এক প্রকার। ইতি তোমার বাবা। এই চিঠি শুনে মা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল, সারাদিন তুই করিস কি? সার্টিফিকেটটার জন্য একটু ঘোরাঘুরি করলে যদি হয়, করিস না কেন? অনিলের কাছে যা, ও অত বড় চাকরি করে, ঠিক বের করে দেবে। যাব। যাস। বুড়ো বয়সে এখন জেদ কমেছে লোকটার। এই বেলা নিয়ে আয়। মা মশারির ভেতর বসে চুলের জট ছাড়াচ্ছে। বলল, চোখে কেমন কুয়াশার মতো দেখি আজকাল। কর্তা আসবে, তার আগেই একবার হাসপাতালে নিয়ে যাস তো। আমি মার মশারি তুলে দিয়ে ভেতরে পায়ের কাছে গুটিসুটি মেরে বসলুম। মশা ঢুকছে না।
বলে ছোট্ট একটা ধমক দিয়ে মা আমার পিঠে হাত রেখে বলল, কি এত খরচ করিস? এতদিন একটু আধটু জমালে দুটো দোচালা সত্যিই উঠে যেত। একটু গাছ গাছালি লাগাতে পারতুম। নিজেদের বাগানের ফল পাকুড় খাই না কতদিন। একটু আদর করো না সোনামা। আমার সামনের রাস্তায় আপনাদের সবাইকে স্বাগত। পড়ে লাফিয়ে উঠল একটা লাল গল্প পাঠের অনুষ্ঠানে। এমন চমকে উঠেছিল শোনাবো। তারপরই শেষন্দু মুখোপাধ্যায় শোনা গেল সামনে হলুদ বাড়িটার দেওয়ালের আড়াল থেকে বাচ্চা ছেলেদের চিৎকার। ওভার বাউন্ডারি মিলনের 21। শুনে তুমি আমি আপন মনে হেসে উঠল। ওই সাদা বাড়িটায় যার চূড়ায় পার্কটায় দেখে এলো মুড়িটাকে একপাল কাকে সভা দূর থেকে দেখা যায়। আর খোলা মাঠে তোমাদের ব্যালকনি খেলছে বড় জানলায়। মোড় ফিরতেই মুখে দেখা হলো সেই মোটা দেয়ালে লাগানো লাল বাক্সটার মসৃণ সবুজ। দূরে দেখা যায় বুড়ো আমাদের বাড়ির চূড়ায় স্প্যানিয়েল কুকুর ঘুমিয়ে আকাশের দিকে বাড়ানো এক হাত পরিষ্কার বোঝা যায়। অন্য হাতে সেটা বাঁ দিকের পুরুষের ব্যাপার আছে। জন্মের পর থেকেই তুমি দেখেছো খিলান গম্বুজ, রাধাচূড়া গাছের তলায় জলের ছাদের উপর ডানা মেলে দেয়া থালা, যার ছাতুগুলি সাজিয়ে বসেছে যায় না অল্প বয়সী ছাতুওয়ালা। বিকেলের রাস্তায় ঘিরে রিক্সাওয়ালাদের কালো যুবতী এক হাত খাবারের থালায় রেখে ট্রাম অন্য হাতে লোভী পাখি কদাচিৎ একজন অবঘুরে লক্ষ্য যখন মাঝে মাঝে আকাশের দিকে চেয়ে দেখে তো বড় সুন্দর অভিজাত খাবারের সঙ্গে আকাশ তাই যদিও উদ্ভিদের আমারও মায়া এসে আছে, তবু আমি মাঝে মাঝে তোমাদের এই নির্জন পাড়ায় রাস্তা দিয়ে পথে যাই। আকাশে এতটুকু মেঘে আসে দেখলাম তোমাকে, শীতের খরম আকাশ বইছে, হেঁটে যাচ্ছিলে তুমি। আজ কোথাও যখন কচিত কখনো যখন তোমার বাড়ির হেঁটে যাও হেঁটে গেলুম তখনও বলতে কি তোমার সঙ্গে এক সমতলে আমার বাগানময় ঠেলে নিয়ে বেড়াচ্ছে তোমাদের মালি। নইলে মাঝে মাঝে তোমাকে দেখি তোমাদের অর্ধবৃত্তাকার গাড়ি বারান্দার তলায় দাঁড়িয়ে আছে চলে যাও। এটা একটা তোমাদের পুরনো মোটর গাড়িটার কোনো গোলমাল জলের মতো সবুজ, কিংবা নিকারা চশমা চোখে তোমাদের সেই আর ড্রাইভার পারলুম না ওই ঘাস কাটা কল। অনেক দিন দেখা হয় আর দেখলাম ওই শীতকালে তুমি বেশ একটা স্কুটার সাদা শাড়ি পরেছিলে প্রথম পিরিয়ডে। আমি ক্লাসে সন্ন্যাসিনীর মতো আর 12 মাসের দুঃখের ভেতরের সুন্দর অভ্যেসকার গার্হস্থ চিত্র শাড়ির আঁচল আর সমাজ জীবন বিষয়ে একটা প্রশ্ন লিখতে দিয়ে সমস্ত শরীর জানলার কাছে এসে যখন দাঁড়ালো করে হাঁট তখন দেখা যাচ্ছে যেন কিছু খুঁজতে খুঁজতে নিচু একটা মেঘ নাকি পাছে কারো চোখে বৃষ্টির আগে ভেজা মাটির গন্ধ পাওয়া যায়। এই সতর্কতা আমি তার জন্য অনেক মন নিচু করে যাও বলেই বৃষ্টি এলো। হয় তুমি কোনোদিন শেষ ক্লাস 7-এ আজকে ওরা গেল ক্লাস লিগে ক্রিকেট। মোড়ের মাথায় রঙ্গন গাছের ছায়ায় ছুটি পেয়ে বেরিয়ে লাল ডাক বাক্সটা গিরিজা হালদার একটা কাগজ এগিয়ে বলল, সই করুন। তোমাকে আর দেখা গেল না, সই করে দিল। এত কাজ হালদার গজগজ করতে করতে বোধহয় তোমার অমূল্য থেকে বেরিয়ে আমার গায়ে লেগেছে। কিসে সই করলেন? ইচ্ছে হয়েছিল করেও দেখলেন না। কিছুক্ষণের জন্যই চেঁচিয়ে বললাম, নীলু যে কোনো আন্দোলনই কেন না আমি সঙ্গে আছি। রাস্তার মোড় বিপ্লব দেটে মোটা সোটা বেরিয়ে এসে খুশি করে লাল বাক্সটা স্থির গম্ভীর ভাবে আমার দিকে পাবলিক ইউরিনালের নোংরা দেওয়ালে পেন্সিলে গেলে অনেক অশ্লীল কথার মধ্যে এসে লিখে গেছে আমার পথ আর গোপাল আর নাই। গোপাল থেকে পেন্সিলের হাল আগে আমি ওই মোড় পেরিয়ে এলুম যেন বা হতাশা ছাড়িয়ে ক্রোধ। এক গাড়ি বারান্দার তলায় দেখলো হতাশার জটলা কপাল পাড়ার বখাটে ছেলেরা। শেষে এসে রাগ বড় রাস্তাতেও রয়েছে লেখা আছে পুরুষের পালান নেই।
আমি একা বললুম, হায়, এইভাবে কোথায় গোপাল, যাচ্ছিলে তুমি? বললুম, গোপাল আর আমার নাই কাছ কেন? থেকে তুমি যত দূরে আছো বেরিয়ে আসছি, সুরক্ষিত আছো। দেখি দেশপ্রিয় অনেকের কাছ পার্কের থেকে কাছে কিন্তু তুমি ট্রামের তত স্টপে দূরে নও, ভিড়ের মধ্যে একটা আমি চেনাবো। তাই অনেকক্ষণ সুধা ভাবলুম কন্যা তুমি ঠিক কলেজ চলে টিমে যেতে দুর্দান্ত পেরেছিলে লেফট কিনা। আউট ছিল। দেখি গায়ে তোমাদের চর্বি পাড়া জমেছে, ছাড়িয়ে বড় থল থল রাস্তায় পা করছে ভুঁড়ি, দিতেই কয়েকটা কাঁধে ভিখিরি ঝুলছে ছেলে মেয়ে শান্তিনিকেতনের আমাকে ঝোলা ঘিরে ব্যাগ, ধরল। পরনে রুক্ষ ধুতি চুল, পাঞ্জাবি, করুণ করুণ চোখ, কৃষ্ণ চেহারা। ফার্স্ট লক্ষ্য ডিভিশনেও করলুম কিছুদিন একটি খেলেছিল ছেলের সুধাকর। মাথায় ঠোঙ্গায় তখন মুকুট, ওর দৌলতে একটি ডেল মেয়ের স্লিপে গলায় কত শুকনো খেলা গাঁদা দেখেছি। ফুলের মালা। মনে পড়ে কাছেই ফুটপাতে লাইট কোথাও হাউসে বসে দুজনে 10 আনায় এতক্ষণ বর বউ লাইন দিতে খেলেছিল গেছি। বোধহয়। দুটো অচেনা কিছু সময় ছেলে তারা লাইন আমার থেকে ডেকে পিছনে বলল, এলো, দাও না, আপনি দাও না। এসছেন না? উল্টো দিক থেকে সুধাকর ধীর মাথা গতিতে নাড়ল। হেঁটে আসছিল হ্যাঁ, একজন পুলিশ। আসুন না, এখানে জায়গা কাছাকাছি করে হতে দিচ্ছি। হঠাৎ কি ভেবে লাইনে সে দাঁড়িয়ে তার হাতের সুধাকর চাপা ব্যাটনটা গলায় বুলিয়ে বলেছিল, বলল, ভাগ, কিরে শালা, দেখলি? বাচ্চাগুলো 4 পালিয়ে বছর গেলে আগেই সে একবার এসে দেখাচ্ছি আমার দিকে চিত্তরঞ্জন চেয়ে ক্যান্সার একটু হসপিটালের তৃপ্তির সামনে। হাসি হাসলো। তখন ওর আমিও মায়ের হাসলুম। ক্যান্সার, বাচ্চাগুলো ইউরেটাসে। দূর থেকে চেঁচিয়ে দুজনে বোধহয় আমাকেই চৌরঙ্গি বলছিল, পর্যন্ত হেঁটে ভাগ, গিয়েছিলাম। বললে, খেলা ছাড়ার রাত সোয়া পরই একটা নয়টায় মজার চাকরি সোমেনের পেয়ে গেছি পড়ার ভাই। ঘরের পাশেই হল কনস্ট্রাকশনে ঘর থেকে ওদের কাজকর্ম পুরনো কিছু বুঝি প্রকাণ্ড না, দেয়াল কিন্তু ঘড়িটায় এধার পিয়ানো ওধার থেকে টুংটাং কেমন বেজে করে যেন উঠল। পয়সা এসে আমি যায়। দাঁড়িয়ে হাই পর তুললাম। মুহূর্তেই সোমেন গম্ভীর হয়ে তার বলল, বইপত্র কিন্তু গুছিয়ে রাখছিল। আমি সরে ইমরান নই। আসছিলুম। খেলার সোমেন মাঠেও ডাকলো, মার না মাস্টার খেলে কখনো মশাই, মারিনি। বলো, তখন শীত কাল শেষ সবাই হয়ে বরানগর কলকাতায় যাচ্ছি। গরম পড়ে গেছে। মাসিমার বাড়ি। তবু সুধাকরের করবো না। গায়ে ছিল আচ্ছা, একটা পুরনো ব্লেজার। আর মাস্টার মশাই বুকের কাছে বলে মনোগ্রাম লাজুক করা, মুখে একটু হাসল। যেন চোখ পাকিয়ে কি হলো? বলছিল, আমি কথা না খেলোয়াড় বলেও সুধাকর। ও ইঙ্গিতে আমি হল ওকে ঘরের ডাকলুম না। দরজাটা দেখিয়ে দিল। দূর থেকে দেখলুম হল ঘর পেরিয়ে ধুতি, ওদের পাঞ্জাবি, অন্দরমহল। চপ্পল পরা মোটা আজ থলথলে হল ঘরটা সুধাকর যেন অন্ধকার। মাঝে সবাইকে মাঝে দেখিয়ে অন্ধকার থাকে। চলন্ত ট্রামের বললুম, হ্যান্ডেল ধরে তুমি না চটপট পায়ে SOPC-তে বক্সিং করো? পাদানিতে উঠে গেল। একটা অন্ধকার হল সন্ধেবেলায় ঘর কফি পার হতে হাউসে পারো না? অনেকের সঙ্গে দেখা। বলতে বলতে অমর কাঁধে ফিরেছে হাত বিলেত রাখলুম। থেকে অনেক দিন পর। কিছুদিন আগে বইতে আড্ডা হয় তাই জমজমাট মাথার ছিল। চুল এখনো অমররা ছোট সিং, ছোট, পাঞ্জাবি আর সিং, দণ্ডি ঘরে বাঙালি হয়ে ব্রহ্মচর্যের গেছে। আভা এখনো আগে দাড়ি ও গোঁফ সমস্ত পাগড়ি ছিল শরীরে না। ফুটে আছে। আজ এই দেখি ঘরে তোমার জালে দাদু ঢাকা মারা দাড়ি, গিয়েছিলেন না? মাথায় জরির বেঁচে চুমকি থাকতে দেওয়া যিনি পাগড়ি। তোমাকে বললুম, অত আগে ভালোবাসতেন, না তুই ছিলি মরার পর মেকানাইজড তিনি কি শিপ, তোমাকে ভয় তবে দেখাতে আবার কেন আসবেন? দাড়ি গোঁফ পাগড়ি? শুনে হাতে কেন তোর বালা? সামান্য শিউরে জোর উঠল করে সোমেন। বলল, আমি ওর রিলিজিয়ান মাথায় হাত নয় ভাই, রাখলুম। এ আমার কখনো পলিটিক্স। যখন বিলেতে হোম গিয়ে দেখি টাস্কের খাতার ইন্ডিয়ানদের দিকে পাত্তা ঝুঁকে দেয় থাকা না। ওর মনোযোগী আমার বুকে গায়ের রং ফর্সা, টেবিল বাতে অনেকেই সবুজ সাহেব বলে ঢাকনার ভুল আলো এসে করে। পড়ে, খাতির কিংবা যত্ন পাই। যখন কখনো কেমন ভুলে লেগে যাওয়া গেল পড়া সেন্টিমেন্টে। মনে করার চেষ্টা ও দাড়ি দাঁতে গজিয়ে ঠোঁট পাগড়ি চেপে বেঁধে হাত মুঠো বুক করে ফুলিয়ে অসহায় ঘুরে চোখে বেড়াতে টাল লাগলো। মাটাল তাকায়। ইন্ডিয়ানদের যা পাওনা তখন আমার তাই দাও কখনো আমাকে, কখনো মনে খাতির হয় চাই না। এই সুন্দর পবিত্র ছেলেটি আমার। রাত 8টার সময় এই ওরা আমার উঠে ছেলে গেল মদের সোমেন, দোকানে, যার সেলিব্রেট হাতে করবে। রাজ্য আমি পাঠ গেলাম না। দিয়ে খুব শিগগিরই যাওয়ার সময় একদিন আমি তুলসী আড়ালে বানপ্রস্থে ডেকে যাব। বলে গেল, অনিমেষকে আমি একবার হল দেখতে ঘরের যাস, দরজার ওর কাছে অসুখ। দাঁড়ালুম। কি অসুখ? সোমেন এক মুখ ছুটে টেপে হেসে বলল, অন্ধকার হল ঘর বলেছিল পার হয়ে অসুখের গেল। নাম মীরা। আমাদের বাসার দেখিস গিয়ে। সদর দরজার ছিটকিনিটা বাইরে রাত থেকেই 9:30টায় আমি প্রথমেই লন্ডনের এক দরজাটা অচেনা টেনে বন্ধ রাস্তায় করো। দাঁড়িয়েছিলাম। তারপর চারদিকে ডান হিম দিকে কুয়াশায় পাল্লাটা আচ্ছন্ন। আস্তে চেপে ধরো। কিছুক্ষণের মধ্যেই বরফ অল্প পড়বে। একটু ফাঁক একটা হবে। দোতলা বাস সেই ফাঁকে ফল্টে থেমে সাবধানে আছে। ঢুকিয়ে দাও বাসের বাঁ হাতের পেছনে আঙ্গুল। বিজ্ঞাপন, এইবার জানো আঙুলটা ডান চোখে দিকে পড়ে বেঁকিয়ে অদ্ভুত দিলেই পুরনো তুমি ধরনের ছিটকিনির পথিক মুখটা লাইট নাগালে পোস্ট, পাবে। ভিক্টোরীয় সেটা উপরে দালানের তুলে ভারী ঘোরাও। স্থাপত্য। তারপর ছেড়ে পেছনে দাও। দূরে ঠক বহুতল করে ছিটকিনি খুলে যাবে। বহুতল স্কাই রাত ক্রাপারের 10:30টায় জানালায় কৌশলে আলোর আভাস। সদরের ছিটকিনি ওভারকোটের খুলে পকেটে আমার দুই অন্ধকার হাত। প্যাসেজ আমি পার হয়ে হেঁটে যাব আমি ঘরে ঢুকলাম। সামনের যে কোনো বাতি পাব জ্বলছে। এ
রহস্যময় বিছানায় মশারি ফেলা। আমি খেয়ে নেব এক গ্লাস জেগে জিয়ার, থাকার কোনো অল্প শব্দ শোনা গুনগুন যায় করে না। গাইবো ওই রান্নাঘরে আমার ভাতের ঢাকনা খুলে কোনো মদের বেড়ালে মাছ খেয়ে গেছে, মা টেরও পায়নি। ঘরে ফেরার আগে আজকাল বড় সহজেই ঘুমিয়ে পড়ে মা। নেচে নেব দু চক্কর কথা নাচে। বলতে বলতেও এই হঠাৎ টুইস্ট, বুকের উপর টুইস্ট, ঢুকে টুইস্ট। নেমে আমি আসে দূর মাথা। বিদেশে পৌঁছে গেছি। খেয়াল আজ হতে চমকে ঘন জেগে কুয়াশার উঠে পর্দা জিজ্ঞেস করে, সরালেই দেখা কি যাবে বলছিলাম আমার যেন? চারধারে জীবন্ত আমি এই হেসে ছবি। বলি, কিছু চেনা না মা, রাস্তাঘাট কিছু না। আজ আর চেনা যাচ্ছিল না। রান্নাঘরের জানালার একটি সেরা সাহসী পোস্টার, কালো মেঝের উপর চেহারার ফোটা মানুষ, ফোটা ঝোল, এই সবই আর ঢাকা তার পড়েছিল। সঙ্গে কলকাতায় এখানে বড় ওখানে সুন্দর ছিল আজকের বেড়ালের কুয়াশা। পায়ের ছাপ। হাজার ভাঙা মোড়ে দাঁড়িয়ে শাঁসিওয়ালা আমি জানলাটা ধরিয়ে নিলুম পর্যন্ত একটা গেছে। সিগারেট। ট্রাফিকের ট্রাফিকের সবচেয়ে পাশে সুন্দর কালচে আর আর মেরুন ক্ষণস্থায়ী রঙের হলুদ দুটো বাতিতে তরকারি, ঝলসে ভাঙা উঠল কাপে স্টেট হলুদ বাসের ডাল। গিয়ার আর বদলানোর রাতে শব্দ ঠান্ডা এই খাবারের হচ্ছিল। দিকে চেয়ে মনে হয় জ্বলে উঠল সবুজ। মুখে দিলে বড় বিষাদ আসতে ভাই লাগবে। ট্যাক্সিওয়ালা, বলতে বলতে আমি খেয়ে ডান ঘরে হাত এসে ট্রাফিক সিগারেট পুলিশের ধরাবো। ভঙ্গিতে মা তুলে ধরে ঘুমের মধ্যেই দুই খুব লাফে শব্দ রাস্তা করে পার পাশ হয়ে ফিরল। গেলুম। কে? আমার যাওয়ার আমি। কথা বকুল মা বাগান। চৌকির শব্দ সেদিকে করে না উঠে গিয়ে বসলো। আমি মোড় দেখ নিলুম তো, ডাইনে। একটা এসে চিঠি দাঁড়ালুম এসেছে বিকালে, আদি গঙ্গার চোখে কোলের ভালো উপর। দেখি না। দেখ আমার তো, পায়ের তলা দিয়ে কর্তার চিঠি মনে অন্ধকার হয়। রেল গাড়ির মতো বয়ে চলেছে জল। না, মশারির ভেতর গঙ্গা থেকে কোথায়? হাত বের করে এ মা তো রাইন, আমার হাতে অদূরে। চিঠি দিল। জোরে পড়। ট্রাফালগার স্কোয়ার থেকে ভেসে কালচে আসছে রঙের রাতের পাকিস্তানি ঘুম ভাঙা পোস্টকার্ডের কবুতরের উপরে পাখার ইংরেজিতে শব্দ। লেখা আমার গালি। পেছনে অস্পষ্ট ডান নিচে আইফেল পাঠক, টাওয়ার, পরম সামনে কল্যাণ বহু বরের দূর সুর। স্ট্যাচু অফ লিবার্টি। বাবা রম, বাই ইতিপূর্বে ব্রহ্মপুত্রের উপর তোমার দিয়ে নিকট কার্ডে শম্ভুগঞ্জের পত্র দিকে দিয়াছি, ভেসে তাহা চলেছে পাইয়াছ কিনা গুদারা জানাইও। নৌকো। কুয়াশার তোমাদের আবডালে চিঠি না সরে পাইলে গেলেই সব দেখা চাঞ্চল্য, যাবে। চিন্তা অত্যন্ত কিংবা বাড়িয়া বলা যায়। যায় তখনই কুয়াশার আবডালেই অসুখ, বহু দূরে অশান্তি সব দেখা কিছু দেয়। পুরনো। সঙ্গে এই সঙ্গে কলকাতার শারীরিক হৃদয়ের ও বড় মানসিক কাছাকাছি অবস্থা এসে খারাপ গেছে। হইয়া যায়। চোখে কাছে ভালো রূপ আসবার এই তো দেখিতে পারি না সুসময়, বলিয়া বর্ষায় বা নানা রূপ ঝড়ে জ্বালা বা যন্ত্রণা কুয়াশায় ভোগ করিতেছি। ভালোবাসায় একাকার বর্তমান হয়ে অবস্থা যায় ব্যবস্থা পৃথিবী। দৃষ্টে প্রতীয়মান সমুদ্র হয়। তার তাড়াতাড়ি তট কোনো কিছু অতিক্রম না করে হইলে উত্তাল হয়ে আসে অবস্থা ক্রমশ স্থলভূমির জটিল দিকে। ও সংকটাপন্ন আমাদের হইবে। চেনা শহরে ফুটে ওঠে তোমার অচেনা বিদেশের ছবি। কাগজাত কাকা আসিলে আজ অবশ্য রাতে খবর পাওয়া তুমি যাইত। একবারও খোলা জানলার অনিলের কাছে সহিত এসে যোগাযোগ দাঁড়াবে কি? করিও। যদি ওই দাঁড়াও সঙ্গে কলিকাতা তবে পাকিস্তানে আমার হাই মনে কমিশন হয় বরাবর তুমি টের দরখাস্ত পাবে দিয়া তোমাদের বাড়ির তাহাতে চূড়ার অনুমতি শ্বেত পাইবার পাথরের ব্যাপারে পরিটা কুয়াশার আড়ালে তার মার্বেলের পাঠাইতে ছেড়ে উড়ে গেছে সর্বাপেক্ষা ভালো মোড়ের হয়। ওই লাল কারণ রঙের বেটে এখানকার ডাকবাক্সটার ডিআইজি কাছে। হইতে পাওয়া বহুকালের পুরনো তাদের প্রেম জানিবা। কেউ কখনো টের পায়নি। বলিয়াছিলাম, এখন বরং পায়ের কোনো মুসলমান শব্দ হইব, না তবু করে ভিটা যদি ছাড়িব না। তুমি উঠে যেতে পারো তবে অসুখে দেখবে অত্যন্ত পরিটা দুর্বল সত্যিই হইয়া নেই। পড়িয়াছি। তোমরা নাকি নিকটে না রাতের থাকায় ডাকে চিঠিপত্র অত্যন্ত চলে গেছে অসহায় বলে ও হালকা সেই দুর্বল ডাক বোধ বাক্সটাই করি। বেলুনের মতো উড়ে মাইগ্রেশন এসেছে তোমাদের সার্টিফিকেট ছাদে পাওয়া অত্যন্ত পরিটার কঠিন কাছে। ব্যাপার। এখন তাই রেকমেন্ড থাকিলে ডাক বাক্সটা কাজের খুঁজে সুবিধা না হইবে। পেয়ে দেরি পৃথিবীর হইলে ভুলো আরো মানুষেরা বৃদ্ধ ভাবছে অশক্ত হইয়া কোথায় পড়িব। গেল আমাদের তোমাদের সহিত এতকালের আর সেই দেখা ডাক হইবে বাক্স। না। হিন্দুস্থানে আমাদেরই মরিতে রাস্তা চাহি। ভুল। তোমার গোড়া কাকিমার মাথার কিছু বিকৃতি অনিমেষ দেখা একা দিয়াছে। থাকে, অসুখ শুনে আজ দেখতে 4-5 গিয়েছিল, মাস যাবৎ শুয়ে আছে। নানা রূপ দেখলুম চিকিৎসা নাকটা চলিতেছে। অল্প ফুলে লাল হয়ে সোনারপুরে আছে। আমাদের যে জমি, মুখের ওখানে তাহাতে ওখানে অন্তত ফাটা ছেঁড়া, দুই কপাল চালা থেকে তোলার থুতনি চেষ্টা পর্যন্ত করিও। টানা লম্বা বর্তমান একটা যে কালশিটে দুঃসময় দাগ। দেখা দিয়েছে, আমাকে তাহাতে দেখে মিতব্যয়ী কনুই না ভর হইলে রেখেই নিরুপায় হইব। উঠবার চেষ্টায় সাবধানে মুখ থাকিও ভয়ঙ্কর ও বিকৃত মঙ্গল করে বলল, জানাইও। 4টে লোক অন্যান্য এক বুঝলি, প্রকার 4টে লোক ফিলোসফি তোমার পাল্টে দিয়ে বাবা। গেল। কি হয়েছে তোর? কি জানি, এই একা পড়ে চিঠি আছি। শুনে মা কিছু সিগারেট এনে দেয়ারও লোক নেই। তারপর শালা দুপুরটা আস্তে যে আস্তে কি বলল, লম্বা মনে হয়। সারাদিন তুই করিস কি? 4টে লোক কারা? সার্টিফিকেটটার জন্য একটু চিনি না। ঘোরাঘুরি করলে নাইট যদি শো হয়, দেখে ট্যাক্সিতে না কেন? ফিরছি। তখন অনিলের রাত কাছে 12টা। যা,
ও আমার আমার ঘরের ঘরের সামনে সামনে ওই যে ঠিক বের অনেকটা ফাঁকা জায়গা, যাব মাঠের মতো যাস। বড় রাস্তায় বুড়ো ট্যাক্সিটা বয়সে ছেড়ে এখন দিয়ে জেদ কমেছে যেই লোকটার। মাঠে পা দিয়েছি এই বেলা নিয়ে টের আয়। পেলুম ঘরের বারান্দায় মা অন্ধকারে মশারির দাঁড়িয়ে ভেতর বসে বসে চুলের চারটে জট লোক। ছাড়াচ্ছে। তখন বলল, কেন যেন মনে হলো চোখে কেমন কেমন কুয়াশার ফিরে মতো দেখি দেখলুম আজকাল। ট্যাক্সিটা ব্যাক করে করে মুখ আসবে। ঘুরিয়ে নিচ্ছে। তার আগেই একবার ভাবলুম, হাসপাতালে নিয়ে ট্যাক্সিওয়ালাকে যাস তো। একবার ডাকি। ততক্ষণে আমি চারটে মার লোক মশারি তুলে চটপটে দিয়ে পায়ে এসে ভেতরে আমার পায়ের কাছে চারধারে দাঁড়ালো। গুটিসুটি মেরে মুখোমুখি যে বসলুম। তার হাতে মশা একটা ঢুকছে না? সাইকেলের চেন। বলে ছোট্ট জিজ্ঞেস একটা করলো, ধমক দিয়ে তুমি শালা মা অনিমেষ আমার পিঠে চৌধুরী, হাত রেখে বলল, মীরার সঙ্গে তোমারই "কি এত ভাব, খরচ করিস? বউ করে এতদিন চেনটা একটু এসে মুখ আধটু লাগলো। জমালে পড়ে যাচ্ছিল, দুটো ধরে দোচালা বলল, সত্যিই উঠে যেত। ঘরে চলো। একটু গাছ ঘরে গাছালি নিয়ে এলো। লাগাতে পারতুম। আমি তালা খুললে নিজেদের চারজনে ঢুকে বাগানের ফল ঘরে। পাকুড় খাই না আমি তালা কতদিন। খুললে চারজনই ঢুকলো ঘরে। একটু আদর বলল, করো না সোনামা। তোমাকে কাঠ মারতে হবে। আমি অল্প টল ছিলুম, মাথার ভেতরটা ধোঁয়াটে লাগছিল, তবু ওদের কথা বুঝলুম। বললুম, কেন? বলল, মীরার সঙ্গে বিয়ে হবে হরির। ছেলেবেলা থেকে ওদের ভাব, মাঝখানে তুমি কে? হরিকে আমি চিনি, মেয়েরাদের বাসায় কাজে কর্মে আসে, ছুতোরের কাজ করে, যোগুবাজারের দোকান আছে। আমি মাথা ঠিক রাখার চেষ্টা করে বললুম, মীরা শিক্ষিতা মেয়ে, হরিকে বিয়ে করবে কেন? আমার বুকে আঙুল ঠুকে বলল, শালা, শিক্ষিতা মেয়ের শরীরে ফুল ফোটে না, পাতা গজায় না। হাসলো। বিয়ে করতে না চায় আমরা জোর করে দেব। সমাজের ব্যবস্থা আমরা পাল্টে দিচ্ছি শিগগিরই। তোমাদের চিঠি লিখতে হবে, লেখো। ওরা বলে গেল। আমি লিখলুম, প্রিয় মীরা, প্রিয় মীরা, তোমার সঙ্গে আমার আর সম্বন্ধ নেই। কাল থেকে তোমার সঙ্গে কাট। দেখা হলে আমাকে না চেনবার চেষ্টা করো। আমি তোমাকে আর ভালোবাসি না। এতেই অনুতপ্ত অনিমেষ। লেখা হলে ওরা একটা খাম বের করে দিয়ে বলল, নিজের হাতে ঠিকানা লিখে দাও। দিলুম। তারপর ওরা আমাকে মারল, মেরে শুইয়ে দিয়ে গেল মেঝে। বলে গেল, যদি কথার নড়চড় হয় তবে আবার দেখা হবে, না হলে গুড বাই। অনিমেষ আমার দিকে চেয়ে চকমকে চোখে হাসল। মীরা এসেছিল দুদিন পর। দরজা খুললুম না। বাইরে থেকেই বলল, অফিসে তোমাকে ফোন করে পাইনি। তুমি এত খারাপ বাংলা লেখো, জানতুম না। এ চিঠি তুমি লিখেছ? শান্তভাবে বললুম, হ্যাঁ। জিজ্ঞেস করলো, কেন? বললুম, কি বললি? ধপ করে বালিশে মাথা ফেলে অনিমেষ মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়ল। দোষশালা, সে অনেক কথা, ছেড়ে দে। তোর কাছে যে কটা সিগারেট আছে দিয়ে যা। আমার সিগারেটের প্যাকেট নিয়ে বালিশের পাশে রাখল। মীরার কথা এখন আর ভাবছিই না। ভাবছি ওই চারটে লোকের কথা। কি আত্মবিশ্বাস! আমাকে দিয়ে ওই চিঠি লিখিয়ে নিল, আমার ঘরে ঢুকে মেরে গেল আমাকে, বুঝিয়ে দিয়ে গেল আমার জোর কতখানি। আমি শালা হারামির বাচ্চা, এতদিন ভদ্রলোক। রাতে বেড়াল খুঁজতে গিয়ে মা পড়ে গিয়েছিল উনুনের ধারে, হাঁটুতে চোট, একটা আঙুল সামান্য পুড়েছে। ডাক্তার বলে গেল, হাই প্রেশার, সাবধানে রাখবেন, খুব বিশ্রাম আর নুন বারণ। পায়ে হাত বুলিয়ে দিয়ে বললুম, কেন মা, এত কাজকর্ম করতে যাও? মা মিনমিন করে বলল, বউ আন। স্বপ্ন দেখলুম, আমার চোখের সামনে দেওয়ালের পর দেওয়ালের সারি, আর সেই অসংখ্য দেওয়ালের গায়ে কে যেন অবিশ্রাম চক দিয়ে লিখে যাচ্ছে, গোপাল আর নাই, গোপাল আর নাই,
গোপাল আর নাই। কোথাও লেখা হাই গোপাল, কোথাও বা গোপাল আর নাই কেন? আর রাস্তার মোড়ে মোড়ে বিয়ের স্বাগতম লেখবার লাল শালুতে উঠছে কর্পোরেশনের বিজ্ঞাপন, বসন্ত টিকা নিন, বিপদ টিকা নিন, ভয় টিকা নিন। স্টিয়ারিং হুইলে বন্ধ তোমার দুই অসহায় হাত, অন্ধকারে একটু উঁচু তোমার মাথা, কপালের উপর নেমে গেছে দুলছে চুলের একটা ঘুরলি, দাঁতে ঠোঁট চেপে হাসছো। তোমার কপালে ঘাম, তোমার মুখ লাল, পাশে খাকি শার্ট পরা, নিকেলের চশমা চোখে বুড়ো সেই ড্রাইভার একটু ডান দিকে হেলে সে তার একখানি সাবধানে হাত বাড়িয়ে রেখেছে স্টিয়ারিংয়ের হুইলের উপর তোমার হাতের দিকে। বড় ভালোবাসায় তোমাকে আগলে নিয়ে গেল তোমাদের পুরনো মভ রঙের গাড়ি। মোড়ের বেটে মোটা লাল ডাক বাক্সটা তার কালো টুপি পরা মাথা নেড়ে নিঃশব্দে চিৎকার করে বলল, হ্যাপি মোটরিং মাদমোয়াজেল, হ্যাপি মোটরিং। বাড়ির চূড়া থেকে শ্বেত পাথরের পরিটা পূব থেকে পশ্চিমে মাথা ঘুরিয়ে বহু দূর পর্যন্ত একবার দেখে নিল কোনো বিপদ আছে কিনা। যত দূরেই যাও সে তোমাকে ঠিক চোখে চোখে রাখে। যদিও একটু টাল খাচ্ছিল তোমার গাড়ি, তবু বলি, তুমি অনেকটা শিখে গেছো। আর কদিন পরেই তুমি তোমার গাড়ি একা চালিয়ে নিয়ে যাবে। চোখ বুজে দেখলুম দূরে রাসবিহারীর জংশনে ট্রাফিকের লাল আলোয় থেমে আছো তুমি। থেমেছিলে নাকি অপেক্ষা করছিলে? দেখো, একদিন আমি ঠিক রাস্তার মাঝখানে দুহাত দুদিকে ছড়িয়ে দাঁড়াবো তোমাদের ওই মফ রঙের মোটর গাড়িটার মুখোমুখি। চেঁচিয়ে হয়তো বলবো বাঁচাও, কিংবা হয়তো বলবো মারো আমাকে। কুয়াশায় বা ঝড়ে বা বৃষ্টিপাতে কোনো দিন সেই সুসময় দেখা দিলে, তখন আর ওই দুই শব্দের আলাদা মানে নেই। ফেব্রুয়ারি। কলকাতার এবারের শীত শেষ হয়ে এলো। বাতাসে চোরা গরম, রাস্তায় খুব ধুলো উঠছে, চারদিকেই রাগী ও বিরক্ত মানুষের মুখ। বিদায়ী শীতের সম্মানে একদিন স্কুল কামাই করা গেল। ম্যাটিনিতে বেলাল্লা একটা হিন্দি ছবি দেখলুম, আমি আর তুলসী। বেরিয়ে দেখি বৃষ্টি। লবিতে দাঁড়িয়ে তুলসী হাত বাড়িয়ে বৃষ্টির জল ধরছিল। বললুম, তোর জমবে না কিছুই, তোর হাতে জল দাঁড়ায় না। অসময় বৃষ্টি, তবু রাস্তায় জল জমে গেল। ট্রাম বাস বন্ধ, হাতে স্যান্ডেল, কাপড় গুটিয়ে দুজনে ছপ করে জলে নামলুম। হঠাৎ অকারণে খুশি গলায় তুলসী বলল, পৃথিবীর জায়গাটা মন্দ নয়, কি বলিস? পাড়ার চেনা ডাক্তার ধরে একদিন টিএবিসি দিয়ে দিল। দুদিন জ্বরে পড়ে রইলুম। মা কাছাকাছি ঘুর ঘুর করে গেল। শোনা যায় বারবার, এমন ভাব কোথায় কোথায় ঘুরে বেড়াস হতভাগা ছেলে, এবার পেয়েছি তোকে। তৃতীয় দিনে গা ঝাড়া দিয়ে উঠে বসলুম। সকালেই দেখি মা বাক্স খুলে কবেকার পুরনো লাল পেড়ে গরদের শাড়িটা বের করে পড়েছে। কি ব্যাপার? মা প্রস্তুত মুখে একটু হাসল। কাল রাতে একটা বিশ্রী স্বপ্নে দেখেছি। মুখ ফিরিয়ে বলল, তোর জ্বরটাও সানল, কালীঘাটে একটু পুজো দিয়ে আসি। আমি আর গিরিজা হালদার স্কুল থেকে একসঙ্গে বেরোলুম একদিন। হালদার গলা নামিয়ে বলল, আমার জীবনে একটা ট্র্যাজেডি আছে মশাই, আপনাকে বলবো একদিন। পর মুহূর্তেই রুমাল বের করে বলল, গরম পড়ে গেল।
রেস্টুরেন্টে বসলুম দুজনে। গিরিজা হালদার কাটলেট খেলো না, আঙুল দেখিয়ে বলল, দুটো টোস্ট। আমার মশাই নিরামিষ, দেখেন না হিন্দুর বিধবারা কতদিন বাঁচে। হালদার প্রাণায়াম টানায়াম করে দম বন্ধ করে এক গ্লাস জল খেয়ে মুখ মুছে বাইরের দিকে তাকিয়ে বলল, লক্ষ্য করেছেন কলকাতায় অনেক দিন কিছুই ঘটছে না, না লাঠিচার্জ, না গোলাগুলি, না কারফিউ, তেমন বড় বড় একটা মিছিলও দেখছি না বহুকাল। লোকগুলো মরে গেছে কি বলেন? অন্যমনস্কভাবে বললুম, হালদার টেবিলে আঙুল বাজিয়ে গুনগুন করল, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। দূর গঙ্গায় বেজে ওঠে জাহাজের ভোঁ, মাথার উপর উড়োজাহাজের বিষণ্ণ শব্দ, অন্য মনে সারাদিন যাই। রাতে হঠাৎ চমকে ঘুম ভেঙে উঠে বসলুম, মা, ও মা, তুমি আমায় ডাকলে? মা জেগে উঠে অবাক গলায় বলল, না তো। বিড় করে বীজ মন্ত্র পড়ে বলল, ঘুমো। চোখের শব্দ করে পাশ ফিরল মা, বলল, বাইরে খুব বৃষ্টি হচ্ছে না রে? আমি নিঃশব্দে হাসলুম, না তো। তারপর অনেকক্ষণ জেগে থাকি, মারও ঘুম আসে না। বলে, সারাদিন কি যে করিস? ঘুরে ঘুরে আত্মীয় স্বজনদের একটু খোঁজ খবর তো নিতে হয়। আমি মরলে আর কেউ তোকে চিনবেই না, দেখলেও ভাববে কে না কে। মার দীর্ঘশ্বাসের শব্দ হয়, বুঝতেও পারি না কে বেঁচে আছে আর কে মরে গেছে। একটু খোঁজ নিস। জবাব দিই, কে, কোথায় থাকে মা? মা আস্তে আস্তে বলে যায়, কেন, মাঝের হাটে তোর রাঙা কাকিমা, কাঁচরাপাড়ায় সোনা ভাই। শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। মনে পড়ে ছুটির এক দুপুরে বসেছিলাম ছোট একটা চায়ের দোকানে। 4টে টেবিল, প্রতি টেবিলকে ঘিরে 4টে চেয়ার, আর সবুজ পর্দাওয়ালা দুটো কেবিন খালি পড়ে আছে, মাছি ওড়ার শব্দ। দেয়ালে ভয়ঙ্কর সব যুবতীদের ছবিওয়ালা ক্যালেন্ডার। দুপুরের ঝিমঝিম ভাবের মধ্যে অনেকক্ষণ একা বসেছিলুম। এ সময়ে দরজায় এসে দাঁড়ালেন সাদা চাদর গায়ে বুড়ো এক ভদ্রলোক। চোখে চোখ পড়তেই আমি ভীষণ চমকে উঠেছিলুম। বড় দয়ালু ওর চোখ। আমি স্পষ্ট শুনতে পেলুম উনি মনে মনে বললেন, এই যে কি খবর? তটস্থ আমি তৎক্ষণাৎ মনে মনে উত্তর দিলুম, এই যে, সব ভালো তো। পর মুহূর্তেই উনি চোখ সরিয়ে নিলেন, গিয়ে বসলেন কোণের একটা চেয়ারে, পত্রিকা খুলে মুখ আড়াল করে নিলেন। আমি টেবিলের কাছে আমার অন্ধকার ছায়ার দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ে রইলুম। সেই ভাবটুকু তারপর কেটে গিয়েছিল যখন সদ্য ঘুম থেকে ওঠা বাচ্চা বয় খালি গায়ে হাই তুলতে তুলতে এসে চা দিয়ে গেল। একদিন স্কুলে এলো টেলিফোন, শিগগির বাড়িতে আসুন। শরীর হিম হয়ে এলো। রিসিভার নামিয়ে রাখলুম আস্তে আস্তে। দীর্ঘদিন ধরে যেন এরকম একটি আহ্বানেরই ভয় ছিল আমার। আমার সমস্ত শরীর জুড়ে মা এই শব্দ বেজে উঠেছিল। অদ্ভুত ঘোরের মধ্যে আমি এসে দেখলুম ঘরে 4-5 জন পাড়াপড়শি, বালিশে মার নিভন্ত মুখ, হাত খোলা চোখ, ভয়ঙ্কর লাল ঠোঁট ফ্যাকাশে। ডাক্তার ব্লাড প্রেশারের পারদের দিকে চেয়ে আছে। বলল, তাড়াতাড়ি করুন। বুঝতে না পেরে আমি চারিদিকে চেয়ে বললুম, কি?
আবার কে যেন বলল, তাড়াতাড়ি করুন। আমি বুঝতে পারলুম না, বাচ্চা ছেলের মতো সামনের শূন্যতার দিকে চেয়ে প্রশ্ন করলুম, কি? বাড়িওয়ালার বউ আমাকে একদিকে টেনে নিয়ে বলল, যা তারকেশ্বরে মানত করে আয়। পরদিন আমি তারকেশ্বর থেকে ফিরছিলুম। ভিড়ের ট্রেন, আমি বসবার জায়গা পাইনি। ট্রেন থামছে। প্রতিবার আমি মফস্বল লোকের মতো নিজেকেই জিজ্ঞেস করছি, এটা কি হাওড়া? এই কি হাওড়া? অনেক ঘাড়, অনেক মাথার জঙ্গল সামনে। আমি পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে বাইরেটা দেখবার চেষ্টা করেছিলুম। হঠাৎ এক ঝলক তেতো জলে ভেসে গেল মুখ, কষ বেয়ে জামা কাপড় ভাসিয়ে দিল। এটা কি হাওড়া? আবার এই প্রশ্ন করতে গিয়ে দেখি চোখের সামনে পড়ছে কালো চাদর। ঝড়ের মতো ছুটেছে ট্রেন, অথচ যেন বাতাস লাগছে না। পড়ে যাচ্ছি। কয়েকটা হাত আমাকে ধরল। টের পেলুম আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে পৃথিবীর সব শব্দ। যেন আমি আবার মায়ের কোলের সেই শিশুরম, এক্ষুনি ঘুমিয়ে পড়ব। তবু সেই আধু চেতনার মধ্যে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, আপনারা সবাই শুনুন, আমি রমেন। আমার মায়ের বড় অসুখ। দুদিন আমি তাই কিছুই খাইনি। আমি বলতে চাইছিলুম, আমি দীর্ঘকাল ধরে আপনাদের সকলের কাছে অপরাধী। আমার প্রাণপণে বলবার ইচ্ছে হয়েছিল, আমি আজ আপনাদের ইচ্ছা শক্তিগুলো ভিক্ষা চাই, আপনাদের আশীর্বাদগুলি ভিক্ষা চাই। ট্রেনের মেঝেই ঘোর অন্ধকারের ভেতরে দুটো সাদা পা, যেন চেনা, মুখ দেখা যায় না। তবু বুঝলাম সেই বুড়ো ভদ্রলোক। আজও তার চোখ কথা বলছিল, আমি তোমার জন্য এসেছি রমেন, তুমি ভাগ্যবান, চলে এসো। আমি কাঁদছিলুম। আমার মার বড় অসুখ, আমার বাবা বিদেশে পড়ে আছে। সহজে উত্তর দিল না তার চোখ। বলল, জীবন ও মৃত্যুই কিছু লোকের দেখাশোনা করে, কিছু লোককে দেখে ভাগ্য, কিছু লোককে ধর্ম এসে নিয়ে যায়। ভালো হয়ে গেলে মা একদিন চিন্তিত মুখে বলল, চোখে ভালো দেখি না, কিন্তু মনে হচ্ছে তুই বড় রোগা হয়ে গেছিস। হাসলুম। কই? কিছুক্ষণ চুপ করে থেকে মা বলল, আর কর্তার সার্টিফিকেটটা, সেটা পেলি না? তখন বিকেল। পাকিস্তানি হাই কমিশনারের অফিস থেকে বেরিয়ে গড়িয়াহাটের দিকে যাব, এমন সময় হঠাৎ দেখি তুমি। শেখর শুদ্ধ আমার ডালপাড়া নাড়া খেয়ে গেল। বলতে কি, স্কুটারের পেছনের সিটে তোমাকে মানায় না, এত খোলামেলা আর এত ভিড়ের মধ্যে। দেখলুম সবুজ রুমালে ঘিরেছে মুখ। আজ নীল শাড়ি পরেছিলে। স্কুটারের পেছনের সিটে তুমি জড়সড়, টালমাটাল, চওড়া পুরুষের কাঁধ আঁকড়ে ধরে হাসছিলে, ভয় পাওয়া হাসি। পড়ে গেলুম। তারপরই অবহেলায় আমাকে পিছনে ফেলে রেখে ছুটে গেল তোমাদের স্কুটার। যেতে যেতে আচমকা ঘুরে গেল বাই। পড়ো পড়ো হলো, পরে গেল না, তোমরা গেলে পার্ক স্ট্রিটের দিকে। আমি গড়িয়াহাট রোড ধরলুম। অপরাহ্নের আলোয় ফুটপাতে
আমার দীর্ঘ ছায়ার ওপর দিয়ে হেঁটে চলেছে অচেনা মানুষ। তাদের ছায়া ছুঁয়ে যাচ্ছে আমাকে। সামনেই ট্রাফিক পুলিশের উত্তোলিত হাত, আর গাড়ির মিছিল দাঁড়িয়ে আছে। একজন হকার আমাকে উদ্দেশ্য করে ধীর গম্ভীর গলায় হাঁকল, গেঞ্জি। এসব কিছুই আমি তেমন খেয়াল করলুম না। আমার মন গুনগুন করছিল, কেন তুমি কোনোদিনই লক্ষ্য করলে না আমায়? হায়, আমি যে আছি তুমি তা জানোই না। রাতে ঘুম না এলে জেগে থাকি। মাঝে মাঝে বড় স্বাদ হয়, তুমি এসে একদিন বলবে আমাকে চাও। আত্মবিশ্বাসে ভরপুর আমি শান্ত চোখে চেয়ে চেয়ে বলবো, চাই না। গল্পটি শেষ হলো। ভালো থাকুন সবাই।